আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তোমরা সবাই ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ। শুরুতেই যে আলোচনাটা একটু করে নেওয়া দরকার, সেটা হলো আমরা আর কতদিন সময় পাচ্ছি ফাইনাল পরীক্ষার আগে। অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে তো তোমাদের মনে হয় 15 দিনের একটা প্রিপারেশন লিভ দেয় নাকি? জি স্যার, আমাদের দেওয়া হয়। এই 15 দিন কবে শুরু হবে? আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো ডেট দেয় নাই, তবে জানানো হয়েছে যে অক্টোবরের লাস্ট উইক অথবা নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের ফাইনাল এক্সামটা হতে পারে। অক্টোবরের লাস্ট অথবা নভেম্বর ফার্স্ট? জি স্যার। ও, সে তো অনেক দেরি। জি স্যার, আমাদের কোর্স শেষ হয়ে যাবে স্যার তার আগে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরের মধ্যে শেষ করব। ইনশাল্লাহ স্যার। আমরা একটু কন্টেন্টস গুলো দেখি তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে কি কি আর বাদ আছে। বিশেষ করে আজকে তো টেস্ট অফ হাইপোথিসিস, সিলেবাসে কি বাদ আছে আমরা একটু দেখি আগে। চলো একসাথে দেখি। আমি প্রথমে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা দেখছি। আমরা যদি সেকেন্ড ইয়ারের সিলেবাস দেখি, তাহলে দেখতে পাচ্ছি হাইপোথিসিস টেস্টিং এর প্রিলিমিনারি যে যা দেওয়া আছে, মোটামুটি হাইপোথিসিস, সিম্পল অ্যান্ড কম্পোজিট হাইপোথিসিস থেকে শুরু করে উম, প্রথম যে পার্টটা টেস্ট অফ হাইপোথিসিস এর এর সবটুকুই পড়া হয়েছে। সেকেন্ড পার্টে আমরা এখন পর্যন্ত মিনের ইকুয়ালিটি টেস্ট করেছি, ভেরিয়েন্সের টেস্ট আমরা দেখেছি, মিনের ডিফারেন্স আমরা দেখেছি, প্রপোর্শনের ডিফারেন্স আমরা দেখেছি। আচ্ছা, কোরিলেশন কোফিসিয়েন্ট, রিগ্রেশন কোফিসিয়েন্ট, এগুলো আমরা দেখেছি। পেয়ার টি টেস্ট আমরা করেছি। টেস্টিং দ্য হোমোজেনিটি অফ সেভারাল পপুলেশন মিনস, এইটা আমাদের হয়নি। টেস্টিং দ্য হোমোজেনিটি অফ সেভারাল পপুলেশন মিন, ভেরিয়েন্স অ্যান্ড প্রপোর্শন আমরা দুটো পর্যন্ত করেছি, সেভারালেরটা এখন পর্যন্ত করি নাই। এই অংশটা বাদ আছে। পি ভ্যালু আমরা দেখেছি, অ্যাসোসিয়েশন অফ অ্যাট্রিবিউটস, গুডনেস অফ ফিট টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এগুলো আমরা সব করেছি। ওকে, ঠিক আছে। আর থার্ড ইয়ারের সিলেবাসটা যদি আমরা দেখি, থার্ড ইয়ারে টেস্ট অফ হাইপোথিসিস এর পার্টটা বেশ কম। জি স্যার। এখানে মোটামুটি আমাদের নিমেন পেয়ারসন লেমা ছাড়া আর সবই হয়ে গেছে, শুধু নিমেন পেয়ারসন লেমা বাদ আছে। ঠিক আছে, আমরা হয়তো আজকে আজকের পর আর একটা ক্লাস নিলে ইনশাল্লাহ আমাদের টেস্ট অফ হাইপোথিসিস এর যে পার্টটা আছে সেটা শেষ হয়ে যাবে। তো আসো আমরা আজকের লেকচারে যাই। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? স্যার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আপনি যেভাবে বলছিলেন সেভাবে প্রশ্ন করছিলেন আমাদের জন্য। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। জি স্যার। আমরা এর আগে পপুলেশন মিন টেস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে পপুলেশন মিন কোন একটা স্পেসিফিক ভ্যালুর সমান কিনা, এই টেস্ট আমরা করেছি। আবার দুটো পপুলেশনের মিনের যে ইকুয়ালিটি অথবা দুটোর ডিফারেন্স ইজ ইকুয়াল টু জিরো অথবা ইকুয়াল, এই টেস্টও আমরা শিখেছি। আজকে যেটা দেখব, সেভারেল পপুলেশন মিনের যে হোমোজেনিটি নাকি হেটারোজেনিটি সেটি।
আমরা সেভারাল পপুলেশন মিনের হেটারোজেনিটি যে প্রপার্টি আছে সেটা চেক করব। নরমালি থার্ড ইয়ারে যারা পড়ো, নরমালি এটা শিখেছো, বলো তো কোথায় শিখেছো এটা? ইকুয়ালিটি অফ সেভারাল পপুলেশন মিনস। আমাকে শুনতে পাচ্ছ কি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা যখন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স স্টাডি করেছো তখন ইকুয়ালিটি অফ সেভারাল মিন টেস্ট এটা দেখেছো না? জি স্যার, দেখেছিলাম। তোমরা যেটা শিখেছো যে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট মিনস, এইচআর টেস্ট তোমরা করেছো, এবং যখন দেখেছো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়েছে, তারা ইকুয়াল নয়, তখন তোমরা পেয়ার ওয়াইজ কম্পেয়ার করেছো লিস্ট সিগনিফিকেন্স ডিফারেন্স দিয়ে দিয়ে দেখেছো যে এক্স্যাক্টলি কোন পেয়ারের জন্য নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হচ্ছে। তো আমরা ওইটারই আজকে একটা রিভিউ দেব, দিয়ে দুটো নিউমেরিক্যাল এক্সাম্পল দেখবো ইনশাআল্লাহ। নরমালি ইকুয়ালিটি অফ সেভারাল মিনস এই টেস্টটি করা হয় অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর ক্ষেত্রে। এক্সাম্পল গুলো কি কি হইতে পারে? যেমন ধরো আমাদের দেশে স্কুল কলেজগুলো বিভিন্ন এরিয়াতে অবস্থিত, কিছু শহরে আছে, কিছু গ্রামে আছে, কিছু একেবারে মানে প্রত্যন্ত অঞ্চল, কিছু আবার শহর গ্রাম মিক্স মোড, এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে আছে একই লেভেলে। যদি আমরা এস হাই স্কুলের জন্য বলি, হাই স্কুল এই লেভেলের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের আছে। এই প্রতিষ্ঠানগুলো নেচার সেম নয়, নেচার আলাদা। এখন আমাদের জানার বিষয় হলো যে স্টুডেন্ট যে স্কুল থেকেই আসুক না কেন, তাদের যে মার্কস, অন এভারেজ যে মার্কস স্কোর, সেটা ইকুয়াল কিনা, অর্থাৎ বিভিন্ন স্কুলে ছাত্ররা মোটামুটি একই ধরনের মার্কস পাচ্ছে কিনা, এইটা টেস্ট করতে গেলে আমরা ইকুয়ালিটি অফ সেভারাল মিন টেস্ট করতে পারি। আবার তোমরা যদি আমাদের দেশে যে ধরনের ফসল উৎপাদন হয়, আমরা যদি ধানের কথা বলি, ধানের বিভিন্ন জাত আছে, ধানের বিভিন্ন ধরনের জাত আছে। এখন একই ধরনের সার, ইরিগেশন এগুলি দেওয়ার ফলে বিভিন্ন জাতের ধানের প্রোডাকশন সেম কিনা, এটা টেস্ট করার জন্য আমরা এই সেভারাল মিন টেস্ট করতে পারি। যেমন তোমরা অনেকেই, তোমাদের অনেকেরই বাসা হচ্ছে গ্রামে। তোমরা বিশেষ করে আমাদের দেশে যে কৃষিকাজ হয় এর অনেক বিষয়ই তোমার জানা আছে, অনেকেরই জানা আছে, আবার অনেকে যারা ছোট থেকে শহরে বড় হয়েছে অনেকের জানা নাও থাকতে পারে। তোমরা যারা গ্রামে বড় হয়েছে তারা জানো যে একই জমিতে, সমপরিমাণ জমিতে যদি ধানের ভ্যারাইটিটা চেঞ্জ করা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ধান আছে, এই ধানের ভ্যারাইটিটা যদি চেঞ্জ করা হয় এবং একই ধরনের ট্রিটমেন্ট এবং সার যদি সেখানে দেওয়া হয়, ইরিগেশন, ট্রিটমেন্ট এবং আদার ফ্যাসিলিটি সব সেম, তারপরে ধানের উৎপাদন সেম হবে না। কিছু ধান আছে বিঘা প্রতি হয়তো 27 মণ 28 মণ পর্যন্ত হবে, আবার কিছু ধান আছে এইগুলো ওই 15 মণ 16 মণ। আগেকার দিনে বিঘা প্রতি ধান একই ধরনের ট্রিটমেন্ট কিন্তু 2.5 মণ 3 মণ এরকম হইতো। তো এই ক্ষেত্রে আমরা এই টেস্টটা করতে পারি। এরকম যেখানেই প্রশ্ন হলো যে যেখানেই সেভারাল পপুলেশন আছে, সেই পপুলেশনের মিনটা ইকুয়াল নাকি আনইকুয়াল এটা টেস্ট করার প্রশ্ন আসবে, তখনই আমরা এই টেস্টটা পারফর্ম করতে পারি। এই টেস্টটা পারফর্ম করার জন্য আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মডেলের কথা বলি সেটা হলো এই মডেলটা। এই মডেলটা দেখো তো, চিনতে পারো কিনা? এটা সিম্পল ওয়ান ওয়ে অ্যানোভা মডেল। এখানে মিউটা হলো ওভারঅল মিন, আর টিআইটা হলো আয়ত গ্রুপের জন্য
ট্রিটমেন্ট মিন। ইআইজে হচ্ছে র্যান্ডম ইরর টার্ম, এইটার ডিস্ট্রিবিউশন হচ্ছে নরমাল, যার মিন 0, ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। সুতরাং এই এক্স আইজে এইটার ডিস্ট্রিবিউশনও এটা। এই মডেল তোমরা জানো, এখানে এক্স আইজে এর ফর্মুলেশনটা দেওয়া আছে, এগুলো তোমরা দেখেছো নাকি দেখোনি? স্যার আমরা যখন অ্যানোভা করছিলাম তখন স্যার মাল্টিপল কম্প্যারিজন স্যার আমরা শিখছি, বিভিন্ন ট্রিটমেন্ট মিনের মধ্যে কম্প্যারিজন করা শিখছিলাম। স্যার ওই সময় স্যার দেখছি এগুলো আমরা সার্কিটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ওই যে শাফিজ মেথড শিখেছো, টুকিজ মেথড শিখেছো, বনফেরনি শিখেছো, এগুলো কি শিখেছো? লিস্ট সিগনিফিকেন্স ডিফারেন্স সব শিখেছো? লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স এটা শিখছি স্যার আমরা। হ্যাঁ, এগুলো এগুলো তোমাদের বিশেষ করে যারা থার্ড ইয়ারে আছো তাদের শেখার কথা। সেকেন্ড ইয়ার এখনো পেয়েছে কিনা আমি জানি না। না স্যার, সেকেন্ড ইয়ারে স্যার এখনো নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মডেল দেখলাম। এই ক্ষেত্রে আমাদের যে হাইপোথিসিস, আমাদের হাইপোথিসিসটা কি, নাল হাইপোথিসিস আমরা বলছি কি, যে যে পপুলেশন গুলো আছে এখানে কে সংখ্যক পপুলেশন আছে, এই কে সংখ্যক পপুলেশন যে মিন, এই মিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ পপুলেশন গুলো হোমোজেনিয়াস। অর্থাৎ আমরা যদি স্কুলের কথা বলি, যে স্কুলের শিক্ষাদান একই ধরনের, স্কুলের শিক্ষাদান ক্যাপাসিটি একই ধরনের, অথবা বিভিন্ন স্কুলে স্টুডেন্টরা যে এভারেজ মার্কস পাচ্ছে সেটা সমজাতীয়। এইটা হলো আমাদের নাল হাইপোথিসিস, অর্থাৎ কোনো ডিফারেন্স আমরা করছি না। অল্টারনেটিভে জাস্ট নালের এগেনস্টে যেটা আমরা বলতে পারি যে না, তারা ডিফার করে। এখন এই ডিফারেন্সটা যে কোনো একটা পেয়ারে ডিফার করলেই কিন্তু আমরা আর বলতে পারি না যে সবগুলো পয়েন্টই সমান। এই ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশনস আছে, সেটা কি? অ্যানোভা টেস্টের জন্য অ্যাজাম্পশনস গুলো হলো যে পপুলেশনটা এখানে নরমালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, আর যে স্যাম্পল আমরা ডিল করব সেই স্যাম্পল গুলো ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে ফ্রম ইচ আদার, এবং সবগুলো পপুলেশনের ভেরিয়েন্স সেম। এই হচ্ছে আমাদের বেসিক অ্যাজাম্পশনস। আর ডিকম্পোজিশন, তোমরা যেহেতু রিগ্রেশন অ্যানালাইসিস সেকেন্ড ইয়ারে, কি রিগ্রেশন অ্যানালাইসিস কোর্সটা হয়েছে? জি স্যার, চলতেছে আমাদের এটা। আচ্ছা, তাহলে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা যদি স্টাডি করা থাকতো তাহলে আরো ভালো বুঝতে পারতাম। রিগ্রেশনেও এটা আছে তোমাদের, যে টোটাল ভেরিয়েশনকে আমরা দুটো টার্মে ভাগ করি, টোটাল সাম অফ স্কোয়ার কে দুটো ভাগে ভাগ করি। হ্যাঁ, এই দুটো ভাগ, একটা হলো সাম স্কোয়ার অফ গ্রুপস, আর একটা হলো সাম স্কোয়ার অফ ইরোর্স। একটা হলো, অর্থাৎ সহজ কথা, একটা হলো বিটুইন দা গ্রুপস আর উইথিন দা গ্রুপস। টোটাল সাম অফ স্কোয়ার কে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো যে বিটুইন দা গ্রুপস, আর একটা উইথিন দা উইথ গ্রুপস। এই উইথিন দা গ্রুপস যেটা, এটা হলো আমরা বলি সাম স্কোয়ার অফ ইরোর। এই ফর্মুলাগুলো যারা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স পড়েছো তারা খুব সহজেই অনুধাবন করতে পারছো। আর যারা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স পড়নি তাদের জন্য বলছি যে এখানে গ্রুপ হচ্ছে কে সংখ্যক পপুলেশন, সুতরাং কে সংখ্যক গ্রুপ। তাহলে কে সংখ্যক গ্রুপের কে সংখ্যক মিন থাকবে, সেই কে সংখ্যক মিনের যে সাম স্কয়ার অফ ডিফারেন্স, সেইটা হলো এই ফর্মুলাটা। আর প্রত্যেকটা গ্রুপের মধ্যে উইথিন দা গ্রুপ যে ডিফারেন্স, সেটা হলো এই সাম স্কয়ার অফ ইরোর, এইটা। তাহলে আমাদের এখানে আমরা জানি যে সাম স্কয়ার অফ বিটুইন এবং সাম স্কয়ার অফ ইরোর, এটাকে যদি কারেসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে আমরা ভাগ করি তাহলে মিন সাম অফ স্কয়ার পেয়ে যায়। আর মিন সাম স্কয়ার পেয়ে গেলে মিন সাম স্কয়ার বিটুইন, এটাকে যদি মিন সাম অফ স্কয়ার অফ ইরোর দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের এফ স্ট্যাটিস্টিক হয়। এখন প্রশ্ন হলো এটা কেন এফ স্ট্যাটিস্টিক হচ্ছে, এটার প্রশ্ন আনসার হলো তোমরা ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশনটা আগে দেখেছো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়েছো দুই ব্যাচই, সুতরাং ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো। ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশনটা কি বলো তো? আমাদের ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশন কি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যেটা শিখেছো আর কি। আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে।
আচ্ছা, আমি বলছি যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যখন স্টাডি করেছো তখন তো তোমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়েন্স শিখেছো না? জি স্যার, শিখেছিলাম আমরা। ওইটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। জি স্যার। আর কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কি? স্ট্যান্ডার্ড নরমালের স্কয়ার। স্ট্যান্ডার্ড নরমাল, জি স্যার। হ্যাঁ, তাহলে দুটো দুটো কাই স্কয়ারের রেশিও কি? এফ ডিস্ট্রিবিউশন ফলো করে। দুটো কাই স্কয়ারের রেশিও তো এফ ডিস্ট্রিবিউশন ফলো করে। ফিশার্স এফ ডিস্ট্রিবিউশন তো তোমরা শিখেছো এগুলো। তাহলে সেই হিসাবে এইটা যদি আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা হয়, সাম অফ স্কয়ার হয়, এইটার ডিস্ট্রিবিউশনও কাই স্কয়ার, এই নিচেরটার ডিস্ট্রিবিউশনও কাই স্কয়ার। সুতরাং দুটো কাই স্কয়ারের যে রেশিও সেটাও কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে। ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, একটা হলো কে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এন মাইনাস কে। কে বলতে এখানে আমাদের কে সংখ্যক পপুলেশন, যতগুলো পপুলেশন আছে সেটাকে আমরা বুঝি কে। তাহলে এইটার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কে মাইনাস ওয়ান। আর মিন সাম অফ স্কয়ারের যে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে টোটাল, টোটালের মধ্যে থেকে যতগুলো গ্রুপ সেটা বাদ দিলেই মিন সাম অফ স্কয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। আর এই দুটো রেশিও আমরা পাচ্ছি এফ, দুটো কাই স্কয়ারের রেশিও হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন ফলো করে, যার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কে মাইনাস ওয়ান আর এন মাইনাস কে। তাহলে এখন আমাদের ডিসিশন রুলটা সিম্পল, যে আমরা নাল হাইপোথিসিস কে রিজেক্ট করব এট আলফা লেভেল অফ সিগনিফিকেন্সে যদি আমাদের এই যে এফ এর যে ক্যালকুলেটেড ভ্যালু আছে সেই ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালু থেকে বড় হয়ে যায়। এইগুলি তোমরা ডিসিশন রুল বারবার দেখছো। তাহলে আমরা এখন পর্যন্ত যে স্টেপ গুলো দেখলাম, কি দেখলাম, যে আমাদের প্রথম কাজ হলো নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কে স্টেট করব আমরা। অ্যানোভার অ্যাজাম্পশনস গুলো ফুলফিল করে কিনা চেক করব। আমাদের যে গ্রুপ আছে, কে সংখ্যক যে পপুলেশন আছে, কে সংখ্যক পপুলেশনের মিন নির্ণয় করব আর ওভারঅল মিন নির্ণয় করব। সাম স্কয়ার অফ বিটুইন এবং সাম স্কয়ার অফ ইরোর সেটা নির্ণয় করব। আর এই দুটো পেয়ে গেলে আমরা টোটাল সাম অফ স্কয়ারও পেয়ে যাব। এই সাম অফ স্কয়ার কে কারেসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম দিলে মিন সাম অফ স্কয়ার আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। 6 নম্বর হচ্ছে আমরা এফ এর ভ্যালু যেটা সেই ক্যালকুলেশন করব। আর আমাদের যে ক্রিটিক্যাল ভ্যালু অথবা পি ভ্যালু অথবা টেবুলেটেড ভ্যালু যেটা বলছি সেটার সাথে কম্পেয়ার করে ডিসিশন মেক করব। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। থার্ড ইয়ার এটা খুব সহজেই বুঝতে পারছো, সেকেন্ড ইয়ার মূলত এটা এটা ভালো করে দেখতে হবে আর কি। এখানে এক্সাম স্কোর দেওয়া আছে কয়টা কোর্সের জন্য? 4টা কোর্সের জন্য, বাংলা, ইংলিশ, ম্যাথ আর সায়েন্সের জন্য। এখানে টিচিং মেথড কয়টার কথা বলা হয়েছে? 3টা। 3 ধরনের টিচিং মেথডের জন্য 4টা সাবজেক্টের এক্সাম স্কোর যেটা সেটা দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে এই 3টা যে টিচিং মেথড তারা ইকুয়ালি ইফেক্টিভ কিনা, টিচিং মেথড গুলো ইকুয়ালি ইফেক্টিভ কিনা এটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে আমাদের এটা টেস্ট করতে হলে নাল হাইপোথিসিসটা কি হবে? μ1 = μ2 = μ3। আমরা এখন এটা করার জন্য কি করব? আমাদের স্যাম্পল মিন গুলো জাস্ট নির্ণয় করব। এই প্রথম যে টিচিং মেথড এইটার মিন, দ্বিতীয়টার মিন, তৃতীয়টার মিন আমরা নির্ণয় করব। একই সাথে ওভারঅল মিনটাও আমরা নির্ণয় করে ফেলবো। প্রথম যেটা সেটা হচ্ছে x1 ডট বার, x2 ডট বার, x3 ডট বার, আর এটা হলো x ডট ডট। এই ডট দিয়ে আসলে সাম বোঝায়। তোমরা থার্ড ইয়ারের যারা আছো তারা সবাই বুঝতে পারছো, এটা হলো আমার, এটা হলো x11, এটা x12, এটা x13। তার মানে x1 ডট, এই কথার অর্থ হলো এটা আবার টেবিলটা এই দিক দিয়ে আছে যে 4টা সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট এইদিকে, তার মানে এটা হলো x11, 12, 13, 14, 21, 22, 23, 24। তাহলে এইটা যখন আমরা সাম করছি, দেখো x11, 12, 13, 14, 1 কিন্তু সব জায়গায় আছে, তাহলে ভ্যারি করছে সেকেন্ড পজিশন। অর্থাৎ সেকেন্ড পজিশন যেহেতু ভ্যারি করছে, আমরা সামটা করবো সেকেন্ড পজিশনের উপর, এই জন্য x1 ডট লিখছে। কিভাবে? এইখানে গেলে নোটেশনটা, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছো তারা ভালো বুঝতে পারবা। এই যে এক্স আই জে, আই এর 1 এর জন্য জে এর সবগুলো যোগ। এখানে স্যাম্পলের সাইজ কত? 4, যেহেতু 4টে সাবজেক্টের কথা বলা হয়েছে 4। আমাদের টিচিং মেথড নাম্বার 1, সুতরাং আমরা 1 নম্বর টিচিং মেথডের জন্য সবগুলো যোগ, 4টা যোগ। 2 নম্বর টিচিং মেথডের জন্য 4টা যোগ, 3 নম্বর টিচিং মেথডের জন্য 4টা যোগ। এই জন্য আমরা নোটেশন গুলো x1 ডট, 2 ডট, 3 ডট এভাবে ইউজ করছি। এরপরে আমরা দেখো কি করলাম,
যে আমার 3টা মিন পেয়েছি, ওভারঅল মিন পেয়েছি, সুতরাং সাম স্কয়ার অফ বিটুইন আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের ওভারঅল মিন, আর এই 3টা হচ্ছে আমাদের গ্রুপ মিন। সুতরাং এই 3টা যদি গ্রুপ মিন হয়, এটা ওভারঅল মিন হয়, খুব সহজেই এই সাম স্কয়ার অফ বিটুইন তোমরা নির্ণয় করতে পারো। এটার মধ্যে এটার সাথে এটার ডিফারেন্স তার স্কয়ার, এটার সাথে এটার ডিফারেন্স তার স্কয়ার, এটার ডিফারেন্স তার স্কয়ার, আর এগুলো আমরা যোগ করছি কি সাম, কয়টা? 4টা। সুতরাং বামে চলে আসছে 4। এই যে এই ফর্মুলাটা দেখো তাহলেই বুঝতে পারবা। এই যে সাম স্কয়ার অফ বিটুইন সমান কত? i ইজ ইকুয়াল টু 1 টু k ni। ni বলতে কত? আমাদের সবগুলোই হচ্ছে 4। তাহলে এই এই ফর্মুলাটা আমরা যখন আহ, নির্ণয় করছি, সিম্পলি কি হচ্ছে, কে এর মান হচ্ছে, এখানে আমাদের গ্রুপ হচ্ছে 3, তাহলে 3টা যোগ হবে যেখানে প্রত্যেকটার সাথে কিন্তু 4 আছে, স্যাম্পল সাইজ ইকুয়াল। তাহলে আমাদের এক্ষেত্রেও কি করলাম, এই যে 3, 1 2 3, আর প্রত্যেকটার সাথে যেহেতু 4 ছিল 4কে কমন নিয়েছি, আর আমাদের গ্রুপ হলো 3টা, 1 2 3। এখান থেকে আমরা পাইলাম 72.1664। একইভাবে সাম স্কয়ার অফ ইরোর আমরা নির্ণয় করতে পারি। সাম স্কয়ার অফ ইরোর যদি নির্ণয় করতে হয় কি করতে হবে, এই এইটার জন্য একটা সাম স্কয়ার অফ ইরর হবে, এইটার জন্য হবে, এইটার জন্য হবে, দিয়ে আমরা যদি সবগুলো যোগ করি, এখানে 3টার জন্য নির্ণয় করলাম, করে সবগুলো যদি যোগ করি সেটা আমরা টোটালি সাম অফ স্কয়ার অফ ইরর কত হয় সেটা আমরা পেয়ে গেলাম। এখন মিন সাম অফ স্কয়ার অফ বিটুইন, মিন সাম অফ স্কয়ার অফ ইরর, এই দুটো নির্ণয় করার জন্য কারসপন্ডিং যে সাম স্কয়ার পেয়েছি আমরা সেটাকে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দেবো, k-1 3-1 আর n-3 12-3, এই দুটো যেটা পেলাম, এফ স্ট্যাটিস্টিকের মানটা আমরা পাইলাম হলো 5.55। ডিসিশন নেওয়ার জন্য আলফা লেভেল অফ সিগনিফিকেন্সে আমার যে এফ এর ভ্যালু সেটা হলো 4.26। এখন দেখো ক্যালকুলেটেড ভ্যালুটা এটার থেকে বড় হয়ে গেল, সুতরাং আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল। তাহলে এখানে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের যে টিচিং মেথড গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো ইকুয়ালি ইফেক্টেড না, ডিফারেন্ট, আলাদা আলাদা। এখন এই একই কাজ আমরা স্যাম্পল সাইজ যদি আলাদা হয়, আনইকুয়াল হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আগে ছিল সবগুলো সাইজ ইজ 4, এখন দেখো দুটোর 4 আর আরেকটার হলো 2, দুটোর হচ্ছে 3, এটাও 3 এটাও 3 এটা হচ্ছে 2। তার মানে আমার গ্রুপ হলো 3টা, তাহলে কে হচ্ছে 3, আর n1 হচ্ছে 3, n2 2, আর n3 হচ্ছে n। ক্যাপিটাল এন হলো 8, ক্যাপিটাল এন হইলো 8, আর গ্রুপ কে হচ্ছে 3। সুতরাং এখান থেকেও একই প্রক্রিয়ায় যদি আমরা ক্যালকুলেশন করি, এক্ষেত্রে আমরা যেটা পাই, এখানেও নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এক্সাম স্কোর যেটা, মিন এক্সাম স্কোর সিগনিফিকেন্টলি ডিফার করে। 3 টিচিং মেথডের যেটা অ্যাপ্লাই করা হয়েছে, টিচিং মেথডের কারণে এক্সাম স্কোর ডিফার করে। সুতরাং আমাদের ইকুয়ালিটি অফ সেভারাল পপুলেশন মিন টেস্টের যে টেস্ট সেটা আমরা দেখলাম, আর থাকলো হলো প্রপোর্শন, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এখন আরেকটা আমরা দেখি, আরেকটা লেকচার আমরা দেখবো। স্যার আমরা স্যার ডিজাইন এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস ওই কোর্সটাতে স্যার আমরা টোটাল সাম স্কয়ারের স্যার পার্টিশন শিখছিলাম, আমরা বিটুইন এবং উইদিনে দুইটা পার্টে ভাগ করে কে কোনটা বড়। এখানেও আমরা তাই তো দেখলাম। জি স্যার, ওইটারই স্যার আমরা এখানে ফর্মুলা ইউজ করে আর কি ম্যাথমেটিক্যালি ইয়ে করতেছি আর কি। আমরা হ্যাঁ, যেহেতু একই একই ওইখানে তোমরা, আমরা ওখানে ওখানে যখন স্টাডি করেছো তোমরা ওখানে ডিটেইল স্টাডি করেছো, জি স্যার। আর এখানে আমরা শুধু টেস্টটা দেখলাম। বিশেষ করে থার্ড ইয়ারের এটা জানা, আমরা সেকেন্ড ইয়ারের জন্য এটা নতুন। স্যার আমাদের তো এখানে ইয়ার সিস্টেম, এর জন্য স্যার কোর্সগুলো হয়তো সাজানো একটু এলোমেলো হতে পারে ইয়ার ওয়াইজ। হ্যাঁ, সেমিস্টার গুলো হয়তো আরো ভালো সাজানো থাকতো। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন যেহেতু তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কোর্সটা তোমাদের ক্ষেত্রে হয়তো থার্ড ইয়ারে আছে, আবার সেকেন্ড ইয়ারে চলে এসেছে অলরেডি, তার মানে পরবর্তী সেমিস্টার গুলোতে অথবা ইয়ার যাই হোক না কেন সেকেন্ড ইয়ার লেভেলই থাকবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তারপর 2-3 বছরের মধ্যে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, অটো অ্যারেঞ্জ হয়ে যাবে। এটা সবগুলো ইউনিভার্সিটির কমন প্র্যাকটিস। আমাদের প্রতিনিয়তই তো সিলেবাস আপডেট হয়, তোমরা নিজেরাও জানো যে বহির্বিশ্বের সাথে, বিশেষ করে উন্নত বিশ্বের সাথে আমাদের একটা সময় সিলেবাস অনেক ডিফারেন্সিয়েট করতো।
যে তাদের সিলেবাসের সাথে আমাদের সিলেবাস ম্যাচ করতো না, তাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস সেটার সাথে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস ম্যাচ করতো না, ইভেন ছাত্রদের যে ব্যাকগ্রাউন্ড অথবা নলেজ যেটা তৈরি হয় সেটাও তাদের সাথে ইকুয়ালি ইফেক্টিভ হয় না। এটা তোমরা জানো। একটা সময় এই ডিফারেন্সটা অনেক বেশি ছিল, এখন কিন্তু ডিফারেন্স অনেক কমে এসছে আর কি। একটা ক্ষেত্রে ডিফারেন্স প্রায় শূন্যের কোঠায় চলে গেছে, সেটা হচ্ছে কোর্স কন্টেন্টস। একটা কোর্সের সিলেবাস, যেটা সিলেবাস এখন আমাদের দেশেও কিন্তু আপ টু ডেট সিলেবাস হচ্ছে, বাট আমাদের কিছু জায়গায় এখনো সমস্যা থেকে গেছে। সেটা হলো আহ শিক্ষকের সংখ্যা। তাদের এক একটা ডিপার্টমেন্টে 30 জন 40 জন করে ফ্যাকাল্টি। আমাদের এইখানে ফ্যাকাল্টি, তোমাদের ওইখানে যেমন বরিশালে মাত্র 2 জন। হ্যাঁ, এটা দিয়ে কিছুই হয় না। এটা এটা অসম্ভব একটা ব্যাপার। জি স্যার, আমরা স্যার একাডেমির বাইরে খুব একটা দেখেছি যে আমরা সময় দিতে পারি না, বা স্যাররা চাইলেও হয়তো সময় দিতে পারছে না আমাদের না, জন্য। সুযোগ নাই, সুযোগ জি নাই। ইভেন ইভেন তোমাদের ডিপার্টমেন্ট যদি এই যে বাইরের ইউনিভার্সিটি গুলোর সাথে লিংক আপ না করতে পারে, তোমরা সংকটে পড়ে যাবা। স্যার, আমরা ভিসি স্যারকে জানানো হয়েছে, স্যার বলছেন এই বিষয়ে কিছু কাজ করবেন। তোমাদের ডিপার্টমেন্টে খুব দ্রুত নিয়োগ দরকার। খুব দ্রুত নিয়োগ না হইলে আসলে এইভাবে চালায় নেওয়াটা বেশ টাফ। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মতো একটা কোর্স আমরা আমাদের সিস্টেমে ডিস্টেন্স লার্নিং এ আছি, এটা কিন্তু ইজি টাস্ক না। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা ফেস টু ফেস পড়ানোর কোর্স, এটা কিন্তু এই ডিস্টেন্স লার্নিং এ বিশেষ করে আমাদের সিস্টেম এটা খুব একটা সাপোর্ট করে না। বহির্বিশ্বের যে সিস্টেম আছে তাদের ফ্যাসিলিটিস আছে সবগুলো, তারা তার ওই সামনাসামনি ক্লাস আর অনলাইন ক্লাস খুবই ক্লোজ। কিন্তু আমাদের দেশে এটা বিস্তর পার্থক্য রয়েছে। আমাদের অনেক সময় নেট কাজ করে না, কারেন্ট থাকে না, অনেক ধরনের সমস্যা আর কি। যাই হোক, আহ, আমরা চেষ্টা করি, দেখি কতদূর হয় আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাই, সেটা হলো নিম্যান পিয়ারসন লেমা। মূলত থার্ড ইয়ারের সাথে সম্পৃক্ত এটি। আমরা এই টপিকে একটু স্টাডি করবো এখন। আমরা শুরুর দিকে কয়েকটা ক্লাসে দেখেছি অলরেডি যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে ইরর, সেটা দুই ধরনের আছে। একটা হলো নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার ভুল, আর একটা হলো নাল হাইপোথিসিসকে ফেল টু রিজেক্টের ভুল। অর্থাৎ নাল হাইপোথিসিস সত্য, বাট সেটাকে আমরা কি করে দিচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি। এই হলো আমাদের একটা ভুল। আর একটা ভুল হলো যে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারছি না যখন অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু। এই দুটো ভুল, একটা হলো আমাদের টাইপ 1 এরর, আর একটা হলো টাইপ 2 এরর। এইখান থেকে আমরা পাওয়ারের ডেফিনেশন শিখেছিলাম এবং আরো দেখেছিলাম যে টাইপ 1 এরর, টাইপ 2 এরর এবং পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখেছি। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী আরেকটা টপিক যেটা এসছে সেটা হলো নিম্যান পিয়ারসন লেমা। এই নিম্যান পিয়ারসন লেমা কি আর মোস্ট পাওয়ারফুল টেস্ট কি, এই দুটো বিষয় আজকে আমরা একটু স্টাডি করবো ইনশাল্লাহ। মোস্ট পাওয়ারফুল টেস্ট বলতে আমরা যেটা বুঝি যে যে টেস্টের পাওয়ার কতগুলো টেস্টের মধ্যে কতগুলো টেস্টের মধ্যে যে টেস্টের পাওয়ার ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলি মোস্ট পাওয়ারফুল টেস্ট অফ সাইজ আলফা। অর্থাৎ আমাদের টাইপ 1 এরর ফিক্সড, মনে করো কে সংখ্যক টেস্ট আছে, ভালো করে খেয়াল করো যে কে সংখ্যক টেস্ট আছে, প্রত্যেকটা টেস্টের সাইজ অফ দা টেস্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, লেভেল অফ সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে আলফা। এইটা সমান সবগুলো টেস্টের, কে সংখ্যক টেস্টের জন্যই আলফা সেম। মনে করো 0.05 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখন এই কে সংখ্যক টেস্ট যাদের প্রত্যেকের সাইজ হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এখন দেখতে হবে এই টেস্টগুলোর মধ্যে কোন টেস্টের পাওয়ার সব থেকে বেশি। যে টেস্টের পাওয়ার সব থেকে বেশি সেইটাকে আমরা বলছি মোস্ট পাওয়ারফুল টেস্ট অফ সাইজ আলফা। নিম্যান এবং পিয়ারসন দুইজন রিসার্চার, তারা 1933 সালে একটা বিষয় অবজার্ভ করলো যে
লাইকলিহুড রেশিও টেস্ট, তারা একটা টেস্ট আবিষ্কার করলো যেটাকে আমরা বলছি লাইকলিহুড রেশিও টেস্ট। যখন নাকি আমাদের নাল হাইপোথিসিসটা সিম্পল হবে এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটাও সিম্পল হবে, এই সিম্পল ভার্সেস সিম্পল, সিম্পল নালের এগেনস্টে সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিসের যে টেস্ট, এই টেস্টটা যদি আমরা লাইকলিহুড রেশিও টেস্ট পারফর্ম করি তাদের স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে সেই টেস্টটা হবে মোস্ট পাওয়ারফুল টেস্ট। একটু দেখো, আমরা দেখি। এ হচ্ছে নিম্যান পিয়ারসন লেমার স্টেটমেন্ট। সেটা কি বলছে? সাপোজ x1 x2 আপ টু xn, এইটা হলো একটা র্যান্ডম স্যাম্পল, যে র্যান্ডম স্যাম্পলটা ড্র করা হয়েছে একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন থেকে। আমরা এখন টেস্ট করতে যাচ্ছি h0 থিটা ইজ ইকুয়াল টু থিটা 0। দেখো এটা সিম্পল নাল হাইপোথিসিস। এর এগেনস্টে আমাদের যে অল্টারনেটিভ হাইপোথিসিস সেটাও হলো সিম্পল, থিটা ইজ ইকুয়াল টু থিটা 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যে মোস্ট পাওয়ারফুল টেস্ট, যে টেস্টটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবে অল্টারনেটিভ হাইপোথিসিসের এগেনস্টে, যদি এই যে লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে হয়। এখন প্রশ্ন হলো কে এর ভ্যালু কত? কে এর ভ্যালুটা আমরা এই যে এই ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারবো, সাইজ অফ দ্য টেস্ট থেকে। সেটা কি? প্রবাবিলিটি অফ রিজেক্ট H0 when H0 ট্রু, এইটা হলো সাইজ অফ দ্য টেস্ট, তোমরা এটা জানো। এই টেস্টটা কি নিম্যান পিয়ারসন লেমা কি বললো? যে most powerful test of size alpha for H0 versus H1। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মোস্ট পাওয়ারফুল টেস্ট যে স্টেটমেন্ট নিম্যান এবং পিয়ারসন দিয়েছেন, ওনারা এই স্টেটমেন্টটা দিয়েছেন যখন নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস বোথ আর সিম্পল। এবং এক্ষেত্রে তারা বলছে কি লাইকলিহুড রেশিও, এই প্রথমটা হচ্ছে লাইকলিহুড আন্ডার H0 আর এটা হলো লাইকলিহুড আন্ডার H1। তাহলে এই দুটোর যে রেশিও সেটাকে বলছে লাইকলিহুড রেশিও। এই লাইকলিহুড রেশিও, এই লাইকলিহুড রেশিও এইটা লেস দ্যান ইকুয়াল কে হবে, যেখানে কেটাকে আমরা সাইজ অফ দ্য টেস্ট থেকে নির্ণয় করতে পারবো। এবং এই যে লাইকলিহুড রেশিও টেস্ট, যেটা কাকে রিজেক্ট করবে? নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবে। কার এগেনস্টে? অল্টারনেটিভ হাইপোথিসিসের এগেনস্টে। এই টেস্টটা কি আমরা বলছি মোস্ট পাওয়ারফুল টেস্ট অফ সাইজ আলফা ফর H0 ভার্সেস H1। এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই নিম্যান পিয়ারসন লেমা, এটা আমরা কেন ইউজ করছি? এটা মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করার জন্য আমরা ইউজ করি। কখন? যখন নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সিম্পল হয়, এবং এই টেস্টটা ড্রাইভ করি আমরা মডেল প্যারামিটারের জন্য। এখন এক দুইটা এক্সাম্পল দেখলে বিষয়টা পরিষ্কার হবে বলে আশা করছি। এখানে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, দেখো তো এই ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ভেরি গুড, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। যেখানে এইখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কি বলছে? উই হ্যাভ এ সিঙ্গেল অবজারভেশন। এইটা সিঙ্গেল অবজারভেশন, একটাই অবজারভেশন দেওয়া আছে। তাহলে ডেনসিটির সাথে লাইকলিহুডের পার্থক্য কি দাঁড়াবে যেহেতু একটা অবজারভেশন আছে? কোনো পার্থক্য থাকবে না। লাইকলিহুড তো তোমরা জানো জয়েন্ট ডেনসিটি, এন সংখ্যক ডেনসিটির গুণ। তো এখানে আছেই তো সিঙ্গেল অবজারভেশন। সিঙ্গেল অবজারভেশন এক্স এর একটাই ভ্যালু আছে, সুতরাং যেটা ডেনসিটি এইটাই হলো তোমার লাইকলিহুড ফাংশন। কথা কি পরিষ্কার হয়েছে? স্যার আরেকবার বলবেন? আমরা লাইকলিহুড ফাংশন তো স্টাডি করেছো। লাইকলিহুড ফাংশন কি? ডেনসিটির যতগুলো, মনে করো এন সংখ্যক অবজারভেশন আছে, তাহলে এন সংখ্যক অবজারভেশনের জন্য আমরা কি করি? Multiplication of density functions. হ্যাঁ, জয়েন্ট ডেনসিটি, তাই তো, সেগুলোর প্রোডাক্ট করি, সেটাকে স্যার আমরা লাইকলিহুড বলি। তো সেই লাইকলিহুডটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অনুযায়ী, যেহেতু এখানে সিঙ্গেল অবজারভেশন, অবজারভেশন একটা, সুতরাং ডেনসিটি যেটা দেখছো এইটাই লাইকলিহুড। এখানে যদি এন সংখ্যক অবজারভেশন হইতো তাহলে এটা আমরা এন টাইমস গুণ করে লাইকলিহুড পাইতাম। এখন পরিষ্কার হয়েছে? জি জি স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? কি বলছে? নিম্যান পিয়ারসন লেমা ইউজ করে মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করতে হবে, যেখানে সাইজ অফ দ্য টেস্ট হচ্ছে 5%। আর এখানে হাইপোথিসিস দুটো দেখো, সিম্পল হাইপোথিসিস, থিটা ইজ ইকুয়াল টু 4,
আর থিটা ইজ ইকুয়াল টু 5, দুটোই সিম্পল। যদি সিম্পল না হইতো তাহলে আমরা সরাসরি এই নিউম্যান পিয়ারসন লেমা অ্যাপ্লাই করতে পারতাম না। এই প্রবলেমে আরো কি বলছে, যে পাওয়ার নির্ণয় করতে হবে এই টেস্টে। তার মানে দুটো প্রশ্ন কিন্তু এখানে, যে এ হলো নাল হাইপোথিসিস আর এটা অল্টারনেটিভ হাইপোথিসিস, এবং এখানে প্রবাবিলিটি মডেলটা দেওয়া আছে। প্রশ্ন দুটো হলো যে নিউম্যান পিয়ারসন লেমা ইউজ করে মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করতে হবে, এবং ওই টেস্টের পাওয়ার নির্ণয় করতে হবে, হচ্ছে দ্বিতীয় টাস্ক। এই দুটো টাস্ক এই প্রবলেম থেকে। এখন আসো, আমাদের হিসেব অনুযায়ী আমাদের লাইকলিহুড রেশিও টেস্টের জন্য এটা নির্ণয় করতে হবে, এল থিটা 0 বাই এল থিটা 1, এবং এইটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবে কখন, যদি এই লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে হয়। আর কে এর ভ্যালুটা এই যে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। তা আমাদের যেহেতু সিঙ্গেল অবজারভেশন, সুতরাং এল থিটা 0, এই ডেন্সিটিটা আন্ডার নাল হাইপোথিসিস আমরা লিখলাম। আন্ডার নাল হাইপোথিসিসের ডেন্সিটি বলতে এখানে থিটা, থিটা আন্ডার নাল হাইপোথিসিসে 4 হবে, আর আন্ডার অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য থিটা 5 হবে। আমরা সেটাই লিখেছি, আন্ডার নাল হাইপোথিসিসের জন্য 4, আন্ডার অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য 5। এরপর আমরা সিম্পল অ্যালজেব্রা অ্যাপ্লাই করেছি। এখানে 1/4, আর এটাকে যদি রিভার্স করে দাও 5/4 হয়ে যাচ্ছে। এক্সপোনেনশিয়ালের মধ্যে নিচে ছিল, এটা উপরে নিয়ে গিয়েছি, গিয়ে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাইলাম 1.25 ইএক্সপি ব্র্যাকেট হলো কত, -x/20। এইটা হলো আমাদের লাইকলিহুড রেশিও, এই যে এই টার্মটা। এই হিসেব অনুযায়ী আমাদের কি হবে, যে আমরা এই জিরোকে কখন রিজেক্ট করব, যদি এই রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে হয়। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা কি লিখবো, যে এইটা লাইকলিহুড রেশিও, এই লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে। এই যে এখন আমরা এই ফর্মুলেশনে যাচ্ছি, এই যে দ্বিতীয়টা কি, প্রবাবিলিটি অফ রিজেক্ট H0। H0 কখন রিজেক্ট করব, এই যে রেশিওটা যদি লেস দ্যান ইকুয়াল কে হয়, কার আন্ডারে, থিটা 0, নাল হাইপোথিসিসের আন্ডারে, সেটাই হবে সাইজ অফ দ্য টেস্ট। সুতরাং সে অনুযায়ী এই যে আমরা এটা লিখলাম, প্রবাবিলিটি রিজেক্ট H0 কখন, এই যে এই লাইকলিহুড রেশিও, তার মানে এই অংশটা কি হবে, লেস দ্যান ইকুয়াল কি হবে, আন্ডার থিটা 0। থিটা 0 বলতে কি, আন্ডার H0, থিটা ইজ ইকুয়াল টু 4। এটার সময় আলফা কত হবে, এই যে আমাদের আলফা যেটা প্রবলেমে বলা আছে সেটা 0.05। এখন কি এই স্টেটমেন্টটা কিভাবে লিখলাম বুঝতে পেরেছো? বুঝা যায় এই স্টেটমেন্টটা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই যে আমাদের স্টেটমেন্ট, এইখান থেকে দেখো আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করে এক্স এর জন্য আমরা যে আমাদের ক্রিটিক্যাল রিজন সেটা নির্ণয় করব। কার জন্য, এই এক্স এর জন্য ক্রিটিক্যাল রিজনটা আমার নির্ণয় করতে হবে। কারণ এক্স এর ডিস্ট্রিবিউশনটা আমার জানা, এক্স এর ডিস্ট্রিবিউশন হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা আমার জানা আছে। এই জন্য আমরা এক্স এর ডিস্ট্রিবিউশনটা এখান থেকে ক্রিটিক্যাল রিজনটা নির্ণয় করব, তাহলে এই প্রবাবিলিটি ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারবো। তো এই এক্স এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম, প্রথমে এই টার্মটাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম। এখন এইটাকে যদি লং নেই, এল এন লন যদি নেই, এখান থেকে -x/20, আর এখানে লন হয়ে গেল। একইভাবে এক্স রেখে যদি বাদ বাকি টার্ম আমি রাইট সাইডে শিফট করে দেই, তাহলে এই লেস দ্যান ইকুয়াল সাইনটা হয়ে যায় গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দ্যান ইকুয়াল হলে -20 লগ এটা। এই যে ভ্যালুটা মোটামুটি -20 লগ k/1.25, এই পুরোটাকে আমরা বলছি কি কে ড্যাশ, যেখানে কে ড্যাশ হলো এটা। এখন এক্স এর ভ্যালুটা কি হলো, গ্রেটার দ্যান ইকুয়াল দিস, এটা সময় আমরা কত পাবো, 0.05। তাহলে প্রবাবিলিটি অফ এই যে স্টেটমেন্ট, এই প্রবাবিলিটি অফ এই স্টেটমেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এক্স কি হচ্ছে, কে ড্যাশ থেকে বড়। এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সাপোর্ট কত, 0 টু ইনফিনিটি। এখন এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফলো করে, বাট সাপোর্ট কত, কে ড্যাশ থেকে বড় অথবা সমান, সুতরাং কে ড্যাশ কে টু ড্যাশ ইনফিনিটি। আর প্রবাবিলিটি যেহেতু নির্ণয় করছি এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্সটা কি হবে, আন্ডার নাল হাইপোথিসিস, 4, তাহলে 1/4 e⁻x/4 আন্ডার নাল হাইপোথিসিস ডেনসিটি হচ্ছে ডিএক্স। তাহলে আমরা কি হবে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ, এই সাপোর্টের জন্য আমার এই প্রবাবিলিটি মানটা আমরা পেয়ে যাবো। তো এটা সমান কত হলো, 0.05। এখন এইটাকে যদি কে ড্যাশ টু ইনফিনিটি, আমরা যদি এটাকে রিভার্স করে লিখি, যে 0 টু কে ড্যাশ, তাহলে এই 0 টু কে ড্যাশের জন্য এই ইন্টিগ্রেশনের মানটা কত হবে, এটা যদি 0.05 হয় তখন এটা হবে 0.95। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন বুঝতে পেরেছো?
স্যার। হ্যাঁ, এইটাকে এখন কাজটা কি, এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এইখানে ই টু দি পাওয়ার এটা থাকবে আর এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, সুতরাং একটা মাইনাস আসবে আর আসবে 1/4। এই 1/4 আর এই 1/4 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x/4। এক্স এর ভ্যালু যদি কে ড্যাশ হয় তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ড্যাশ বাই 4, আর যদি জিরো হয় ই টু দি পাওয়ার জিরো হচ্ছে 1। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এইটা থাকলো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ড্যাশ বাই 4। এই ইন্টিগ্রেশনটা খুব সিম্পল ইন্টিগ্রেশন, তোমরা করলেই বুঝতে পারবে। এইখান থেকে দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, এই অংশটা ডান ডান দিকে নিয়ে গেলে এই অংশের মানটা আমরা পাই 1 থেকে 0.95 বাদ দাও তাহলে 0.05, এটা আমরা পেয়ে গেলাম। এইখান থেকে আরেকটু যদি রিঅ্যারেঞ্জ করো, যে আবার লগ নাও, লগ নিলে লগ এত সমান মাইনাস কে ড্যাশ বাই 4, সুতরাং আমরা কে ড্যাশের মানটা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারি। কে ড্যাশ সমান কত, 11.982। সিম্পলি ক্যালকুলেটর দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এইখানে আমার খেয়াল করো, এইখানে কে ড্যাশটা আমরা এখন কিন্তু মানটা পেয়ে গেছি, তাহলে আমার ক্রিটিক্যাল রিজনটা কি হলো, ক্রিটিক্যাল রিজন হলো এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ হয়, তার মানে এক্স এর ভ্যালুটা যদি এইটার থেকে বড় অথবা সমান হয় আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেব। তাহলে আমার যখন মোস্ট পাওয়ারফুল টেস্টের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল রিজনটা আমরা পাই, সেই ক্রিটিক্যাল রিজনটা হলো মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন। আর মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন যখন আমরা পেয়ে গেছি, তখন আমাদের মোস্ট পাওয়ারফুল টেস্ট যেটা সেটাও ড্রাইভ করা হয়ে গেছে। এটা আমার স্টেটমেন্টটা কি বুঝতে পেরেছো কি বললাম? আমরা যখন মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করতে চাই, তাহলে আমাদের মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করতে গেলে মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন লাগবে। মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন নির্ণয় করার অর্থই হলো যে আমাদের মোস্ট পাওয়ারফুল টেস্ট ড্রাইভ করা হয়ে গেল। এখন ওই ক্রিটিক্যাল রিজনের জন্য তুমি যে টেস্টটা করবা সেটাই মোস্ট পাওয়ারফুল টেস্ট। তাহলে এখন আমাদের হিসাব অনুযায়ী পাওয়ারটা নির্ণয় করতে হবে। সেই পাওয়ারটা কি, পাওয়ারটা হলো কে থিটা, প্রবাবিলিটি অফ রিজেক্ট H0 when H0 ফলস, তার মানে ট্রু কোনটা, H1 ট্রু। তাহলে রিজেক্ট H0 when H1 ট্রু, H1 বলতে কত, থিটা ইজ ইকুয়াল টু 5 ছিল। তাহলে আমরা এখন রিজেক্ট H0 কখন, H0 কে রিজেক্ট করবো যখন x গ্রেটার দ্যান 11.982, গ্রেটার দ্যান ইকুয়াল, যেহেতু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এই জন্য গ্রেটার দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান সেম। কারণ তোমরা জানো একটা স্পেসিফিক পয়েন্টে কন্টিনিউয়াস এর ডেনসিটি 0। তাহলে আমাদের রিজেক্ট H0 এই স্টেটমেন্ট পেয়ে গেলাম আন্ডার অল্টারনেটিভ, এটাই হলো পাওয়ার। সেই পাওয়ারটা আমরা এখন নির্ণয় করলাম, পাওয়ারটা নির্ণয় করে দেখলাম প্রায় জিরোর কাছাকাছি, 0.05 এর থেকে বড়, আনবায়াসড, বাট পাওয়ারটা খুব কম। পাওয়ার ক্যালকুলেশন বুঝতে পারলা তো নাকি? আমরা আগেও ক্যালকুলেশন করেছি। এখন দেখো এক্সাম্পলটা, আগের যে এক্সাম্পল আমরা বললাম যে সিঙ্গেল অবজারভেশন, আমাদের অবজারভেশন যদি সিঙ্গেল না হয় এন হইতো, এবং হাইপোথিসিসটা যদি এই ধরনের হইতো, তখন আমাদের কি হইতো, প্রক্রিয়া কিন্তু সেম। আমরা জাস্ট ফর্মুলা টাইপ 1 এর নির্ণয় করার সেটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের কে এর ভ্যালুটাও বের হয়ে যাবে এবং আমরা ক্রিটিক্যাল রিজনটাও পেয়ে যাবো। একইভাবে কাজটা আমরা করি, এখানে নাল হাইপোথিসিসে থিটা হচ্ছে 3 আর অল্টারনেটিভ হচ্ছে থিটা 2। তাহলে আমাদের এই হলো লাইকলিহুড। সুতরাং এখানে যেহেতু এন সংখ্যক অবজারভেশন আছে, এন সংখ্যক অবজারভেশনের জন্য লাইকলিহুড নির্ণয় করলাম। কারণ এই লাইকলিহুডটা আন্ডার থিটা 0, থিটার মান ছিল 3 সেটা বসাইলাম, আর অল্টারনেটিভে থিটার মান ছিল 2 সেটা বসাইলাম। বসায়ে আমাদের যে লাইকলিহুড রেশিও পাইলাম সেটা হলো এটা। এখানে ইউ হলো সাম অফ এক্স আই, ইউ হলো সাম অফ এক্স আই। আমাদের এক্স আই এর ডিস্ট্রিবিউশন কি ছিল, এক্সপোনেনশিয়াল। সাম অফ এক্সপোনেনশিয়াল কোন ডিস্ট্রিবিউশন হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ যে শিখেছো তোমরা, সাম অফ এক্সপোনেনশিয়াল গামা ডিস্ট্রিবিউশন ফলো করে, এক্সপোনেনশিয়ালের সাম গামা ফলো করে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনও শিখেছো। তাহলে এখন আমাদের টাইপ 1 এর ফর্মুলেশন অনুযায়ী কি, প্রবাবিলিটি অফ রিজেক্ট H0 কখন রিজেক্ট করব, যদি এই যে লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে হয়। রিজেক্ট H0 when H0 2, H0 বলতে থিটা ইজ ইকুয়াল টু 3, এটা সমান হচ্ছে আলফা। এখন এখান থেকে আমি কি করব, ইউ এর জন্য আমি জাস্ট ইউটাকে রেখে বাদ বাকি সব টার্ম ডান পাশে নিয়ে যাব, দিয়ে দেখবো যে ইউ এর জন্য রিজনটা কি হলো, এই কে ড্যাশ এর মান হচ্ছে এটা। কারণ ইউ লেস দ্যান ইকুয়াল, ইউ কে বাম পাশে রেখে
বাদ বাকি সব ডান পাশে নেওয়ার জন্য যে ধরনের অ্যালজেব্রিক ফর্মুলেশন দরকার হয় সেগুলো অ্যাপ্লাই করলেই, এগুলো সিম্পল অ্যালজেব্রা, তোমরা বুঝতে পারবা। আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন দেখো ইউ এর ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা জানি, এক্স এর ডিস্ট্রিবিউশন হচ্ছে এক্সপোনেনশিয়াল, সাম অফ এক্সপোনেনশিয়াল হলো গামা ডিস্ট্রিবিউশন ফলো করে। যেহেতু এক্স এর ডিস্ট্রিবিউশন এক্সপোনেনশিয়াল, সুতরাং ইউ হলো গামা ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ এন এবং 3, এই দুটো প্যারামিটারের সেটআপে। তাহলে আমরা গামার যে ডেনসিটি, এটা আমরা লিখি বিটা টু দি পাওয়ার আলফা e টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা আলফা, যেখানে ইউ হলো গ্রেটার দ্যান 0, এ হলো গামা n3 যে ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের হিসেব অনুযায়ী হিসেব অনুযায়ী আহ, যেহেতু আমরা গামা ডিস্ট্রিবিউশন পেলাম ইউ লেস দ্যান ইকুয়াল কে ড্যাশ, সুতরাং প্রবাবিলিটি অফ এই টার্মটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এইটা লেস দ্যান ইকুয়াল কে ড্যাশ, তার মানে 0 টু কে ড্যাশ, 0 টু কে ড্যাশ, যেহেতু এই গামা ডিস্ট্রিবিউশন গ্রেটার দ্যান 0, তো গ্রেটার দ্যান 0, আবার এখানে ইউ হচ্ছে লেস দ্যান ইকুয়াল কে ড্যাশ, সুতরাং 0 টু কে ড্যাশ। এই সাপোর্টের মধ্যে আমরা এই যে গামার যে ডেনসিটি ফাংশন, সেটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হবে সাইজ অফ দ্য টেস্ট। এখন দেখো এইখানে কে ড্যাশের ভ্যালু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যদি আমাদের এন আর এই আলফার ভ্যালুটা জানা থাকে। এন আর আলফার ভ্যালুটা জানা থাকলে খুব সহজেই আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করতে পারি। আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা দুই ভাবে নির্ণয় করতে পারি, এক্সেল এও নির্ণয় করতে পারি, আবার আর এও নির্ণয় করতে পারি। থার্ড ইয়ার আর এ নির্ণয় করবা, আর সেকেন্ড ইয়ার যদি আর এ না পারো এক্সেল এ নির্ণয় করবা। এখানে কিউ গামা ফাংশন আছে, কিউ গামা ফাংশন দিয়ে আর এ আমরা খুব সহজেই এই ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারি, কে ড্যাশের যে ভ্যালু সেটা। আমরা ফর এক্সাম্পল আমাদের এখানে কিন্তু এই এন এবং আলফার মানটা জানা নাই, আমরা এক্সাম্পল হিসাবে একটা নিচ্ছি। যদি এরকম হতো যে আলফা 0.05 ঠিক আছে, এন যদি 15 হয় আর কে ড্যাশ, আমরা তখন নির্ণয় করতে পারবো কিভাবে? কে ড্যাশ সমান কিউ গামা, কি বলছে, কিউ গামা 1 মাইনাস আলফা এন থিটা, 1 মাইনাস আলফা বলতে কত 0.95, এন পাইলাম 15, আর থিটা, থিটা এখানে কত, থিটা হলো 3, সুতরাং এই যে 0.95 1 মাইনাস আলফা n15 থিটা 3, এটার জন্য 7.295, এটা হলো আমাদের কে ড্যাশের যে মান। তো কে ড্যাশের মানটা যেহেতু আমরা পেয়ে গেলাম, তার মানে কি আমাদের পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন যেটা, সেটা নির্ণীত হয়ে গেল। পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন নির্ণয় হওয়ার অর্থই হলো পাওয়ারফুল টেস্টও একই সাথে নির্ণয় হয়ে গেল। একই এক্সাম্পল আরো একটা দিয়েছি, এটা হলো বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য এখন আমাদের একই প্রক্রিয়া, এটা সেটআপটা নির্ণয় করতে হবে, একই কথা, লাইকলিহুড রেশিও নির্ণয় করতে হবে, আর এই সাইজ অফ দ্য টেস্ট এখান থেকে কে এর মানটা তোমরা পেয়ে যাবে। তো লাইকলিহুড আমরা নির্ণয় করলাম বার্নৌলির জন্য। এখানে দেখো সাম অফ এক্স আই, এক্স যদি বার্নৌলি হয়, সাম অফ এক্স এর ডিস্ট্রিবিউশন কি? বাইনোমিয়াল। ভেরি গুড, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এক্স যদি বার্নৌলি হয়, সাম অফ এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। সুতরাং এই লাইকলিহুডের যেহেতু আমরা মানটা পেয়েছি, আন্ডার নাল আর অল্টারনেটিভে মানগুলো নির্ণয় করব, করে দেখো আমরা এই ফর্মুলেশন পাইলাম, যেখানে ইউ হচ্ছে সাম অফ এক্স আই। একইভাবে এই যে প্রবাবিলিটি অফ এই লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কে আন্ডার নাল হাইপোথিসিস, এটা হলো আলফা। এইটাকে এখন আমরা কি করব, ইউ কে বামে রাখবো আর সব ডান দিকে দিয়ে দেবো। ইউ কে বামে রাখার জন্য যে ধরনের মডিফিকেশন দরকার, সেটা মডিফিকেশন হওয়ার পরে দেখো ইউ এর যে ফাইনাল টার্মটা আমরা পেলাম, ইউ গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ, যেখানে কে ড্যাশের মান হলো এইটা। এখন ইউ এর ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল, প্যারামিটার কি হবে এন, আর এটা হলো থিটা 0, এন থিটা 0 আন্ডার নাল হাইপোথিসিস। তাহলে আমাদের হিসেব অনুযায়ী এটা কি, ইউ গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ, তার মানে কে ড্যাশ থেকে এন পর্যন্ত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাপোর্ট হলো 0 টু n। তো এখানে ইউ তো বলছে গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ, সুতরাং এটা আমার হবে কে ড্যাশ টু n। আর আমরা সাম ইউজ করেছি কেন? সাম ইউজ করেছি কারণ এটা হলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। তাহলে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ফর্মুলা লিখলাম, এটা সমান হচ্ছে আলফা। এখন কে ড্যাশের মানটা দেখো, আমরা কে ড্যাশের মানটা যদি নির্ণয় করি, এখানে কে ড্যাশের মানটা নির্ণীত হয়ে গেলে আমার মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন নির্ণয় হয়ে যায়। এখন কে ড্যাশের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কে ড্যাশের মানটা নির্ণয় করার জন্য আমার আলফার ভ্যালুটা জানা থাকা লাগবে, এন এর ভ্যালুটা জানা থাকা লাগবে। এন আর আলফার ভ্যালু যদি জানা থাকে, আমরা বাইনোমিয়ালের যে টেবিল আছে সেই টেবিল থেকে কে ড্যাশের ভ্যালুটা খুব সহজেই নির্ণয় করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যে আমাদের এখানে স্যাম্পল সাইজ 1, স্যাম্পল সাইজ 1 নিমান পিয়ারসন লেমা ইউজ করতে হবে, বাট আমার যে হাইপোথিসিসটা আছে এটা এখন ডিস্ট্রিবিউশন ফর্মে আছে। নাল হাইপোথিসিস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আবার অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা আছে সেটাও ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, বাট প্রথমটা হলো স্ট্যান্ডার্ড ইউনিফর্ম, আর এখানে ফাংশন হচ্ছে 3x স্কয়ার। এইখানে আমাদের আবার
এই টেস্ট মোস্ট পাওয়ারফুল টেস্টও টাইপ করতে হবে, আবার এখানে আমাদের পাওয়ারটাও নির্ণয় করতে হবে। একই একই কাজ আমাদের, আমরা লাইকলিহুড রেশিও আর ওই যে এটা নির্ণয় করবো। যেহেতু সিঙ্গেল অবজারভেশন আমাদের এখানে এখানে আমাদের সাইজ বলা আছে 1, সুতরাং এইটাই লাইকলিহুড, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা লাইকলিহুড। আন্ডার নাল এবং অল্টারনেটিভে যদি আমরা লাইকলিহুড বলি তাহলে 1/3x²। এখন দ্বিতীয় যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট অনুযায়ী আমরা সাজাইলাম এই যে এটা এই লাইকলিহুড রেশিওটা লেস দ্যান ইকুয়াল কি। এখান থেকে আমরা এক্স কে বামে রেখে আমাদের যে সেটআপ আসে সেটা নির্ণয় করবো, যেখানে কে ড্যাশ হচ্ছে এটা। তো এখন এই কে ড্যাশের ভ্যালুটা নির্ণয় করার জন্য আমার কি করতে হবে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল কে ড্যাশ আন্ডার নাল হাইপোথিসিস, এটা হচ্ছে আলফা। তাহলে আমার এখানে কে ড্যাশ টু 1, যেহেতু এক্স ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে, কে ড্যাশ টু 1। আর আন্ডার নাল হাইপোথিসিসে দেখো, আন্ডার নাল হাইপোথিসিসে কি এই ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ইউনিফর্ম, আন্ডার অল্টারনেটিভে হলো 3x², এখানে আন্ডার নালে তো 1, এই জন্য আমরা এখানে কি আন্ডার নাল হাইপোথিসিস, আন্ডার নাল হাইপোথিসিসে এক্স এর ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ইউনিফর্ম, তাহলে এখানে 1 ইনটু ডিএক্স, তো এটা সমান হচ্ছে আলফা, এখানে এক্স 1 মাইনাস কে ড্যাশ, তো 1 মাইনাস কে ড্যাশ সমান যদি আলফা হয়, কে ড্যাশ হলো কি দাঁড়াবে